যে সমস্ত কর্মীরা বসে আছে এবং যে সমস্ত কর্মীরা তৃণমূলে চলে গেছে বা বিজেপিতে চলে গেছে, তারা যাতে সমবেতভাবে আবার কংগ্রেসে ফিরে এসে বিগত দিনের মতো কংগ্রেসকে শক্তিশালী করার যাতে চেষ্টা করে। হরিরামপুর থেকে আপনি কতজনকে নিয়ে আজকে যোগদান করেছেন? আজকে গাড়ি তো বেশি পাইনি, 150টা গাড়ি পেয়েছি, 152-53টা গাড়ি, 152-53 গাড়ি লোক আমি নিয়ে এসেছি। আগামী দিনে যদি আপনি হরিরামপুর বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হন, কতটা চাপ বাড়লো তৃণমূল কংগ্রেস বা বিজেপির? তৃণমূল কংগ্রেস বলে তো কোনো শব্দই নেই। হরিরামপুর বিধানসভা ক্ষেত্রে এটুকু বলতে পারি, 2 রাউন্ড কি 3 রাউন্ড গণনার পর বিপ্লব মিত্র আর বাজারে থাকবেন। কত সাল থেকে আপনি তৃণমূলে যোগদান করেছিলেন? আমি 2012 সালে যখন তৃণমূল জাতীয় কংগ্রেস আমাকে বহিষ্কার করে, সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। আবার 2014 সালের 3রা ডিসেম্বর আমাকে বহিষ্কার করে। আমি পূর্ত কর্মাধ্যক্ষ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ছিলাম, সেখান থেকে আমাকে বহিষ্কার করে, আমি পদত্যাগ করে আমি চলে আসি। তারপরে 2016 সালে অভিষেক ব্যানার্জি আমাকে বালুরঘাটে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং 2016 থেকে 2018 সাল পর্যন্ত আবার তৃণমূল করি। 18 সালে বিপ্লব মিত্র আমাকে সরিয়ে দেয়, আবার বহিষ্কার করে। 18 সালের পর 2019 সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায়, অর্পিতা ঘোষ, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে, আপনারা জানেন জেলা পরিষদ, গঙ্গারামপুর পৌরসভা সব কিছু পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসার পর বিপ্লব মিত্র দলে ফিরে এবং আমাকে আবার দল থেকে বহিষ্কার করে দেয়। বারবার আপনাকে বহিষ্কার করার কারণ কি মনে হয়? ওরা প্রতিহিংসা, কারণ ওদের যোগ্যতা আমার মতো নেই। কারণ আমি দেখিয়ে দিয়েছি যে 13 সাল বা প্রথমে দেখিয়ে দিয়েছি 2011 সালে বিধানসভা জিতে হারু মিত্রকে জিতা মিত্রতে পরিণত করে এবং 2013 সালে পঞ্চায়েতগুলো দখল করে 2019 সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায়, সারা জেলা তিনি বলছিলেন যে সমস্ত জেলা তার দখলে। আমরা সে জেলা পরিষদ 2019 সালে জেলা পরিষদ, গঙ্গারামপুর পৌরসভা, বুনিয়াদপুর পৌরসভা পুনরায় আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখল করে নিয়ে আসি। এই ভয়ে বিপ্লব মিত্র দেখলো তার প্রতিদ্বন্দ্বী আমি, তাহলে একে হাঁটিয়ে রাখতে হবে, হরিরামপুর বিধানসভার যাতে ভবিষ্যতে দাবিদার না হতে পারে, তার জন্য তিনি বিভিন্নভাবে আমাকে অপদস্থ করে আমাকে সরিয়ে রাখছেন। 2017 আবার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি। এতদিন বসে থাকার পরে আবার রাজনীতিতে ফেরা, কি বার্তা দেবেন মানুষ? কারণ মাঝখানে আমার একটু শারীরিক অসুস্থতা ছিল, তারপর যখন আমি দলে নামলাম, আমি যখন আছি, আমি মানুষের সঙ্গে আছি, মানুষ যখন বুঝতে পেরেছে আমি আবার আছি, আমি হরিরামপুর ব্লকটা, বংশাইল ব্লকটা ঘোরার সাথে সাথে হাজার হাজার কর্মী রাস্তায় নেমে এসে দলটাকে সমৃদ্ধ করছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে হরিরামপুর বিধানসভাটাকে শক্তিশালী করব এবং জেলাকে শক্তিশালী। সোনাদা, 2017 সালে আপনি বলেছিলেন আই এম দ্য লাস্ট পার্সন অফ হরিরামপুর। এবারও কি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা দেবেন? যদি দল আমাকে টিকিট দেয় এবং নাও দেয়, তাও আমি বলছি যে হরিরামপুর বিধানসভা আমরা জিতবো, তৃণমূল ওখানে কোনো ফ্যাক্টরি নেই। হরিরামপুরে কি লাস্ট কথা সোনাপালি বলবে? সোনাপাল বলবে না, কংগ্রেস দল বলবে। দেখুন, সোনাপাল এমনিতেই শক্তিশালী মজবুত এক নেতা। কংগ্রেসে যোগ দেওয়াতে কংগ্রেস আরও শক্তিশালী হলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে আপনারা দেখবেন যে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা নেই যে মানুষের ডেভেলপমেন্টের কথা বলে, বেকার ভাইদের কথা বলে, বেকার বোনেদের কথা বলে। কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই। 50 বছরে যা কংগ্রেস করে গেছিল অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তাই সমস্ত রাজনৈতিক দলের নেতারা তারা আজকে বাধ্য হচ্ছেন যে কংগ্রেস ছাড়া মানুষের উপকার করা যাবে না। সোনাপালের মতো নেতারা যারা মানুষের উপকার করতে চান, কংগ্রেসের পতাকা ছাড়া, রাহুল গান্ধীর আদর্শ ছাড়া, মল্লিকার্জুন খড়গের আদর্শ ছাড়া লড়তে পারবেন না। মহিলারা লড়তে পারবেন না প্রিয়াঙ্কা গান্ধীর मैं लड़की हूँ लड़ सकती हूँ তার যে আওয়াজ, সেই আওয়াজকে যদি সঙ্গে না রাখেন, সেই ক্ষেত্রে সোনাপালের আগমন, মৌসুম বেনজির নূরের আগমন, সেই ক্ষেত্রে অমল আচার্যের আগমন এবং গতকাল তরাই ডুয়ার্স থেকে বহু লোক জয়েন করেছে। আরও দেখতে থাকুন, তার কারণ এটা টেলার পিকচার। যত নির্বাচন আসবে তত দেখতে পাবেন, কারণ আগামী দিনে মানুষ ভাবছে তৃণমূলকে পরিবর্তন করে বিজেপিকে যেভাবে হোক রুখে অল্টারনেটিভ কংগ্রেস ছাড়া অন্য কেউ নেই যারা বাংলার ডেভেলপমেন্টের কথা বলে। 50 বছরের বাংলায় কিছু হয়নি। কোনো নতুন ভোটার যখন তার বাড়ির
দাদুর সঙ্গে ঠাকুমার সঙ্গে হাঁটছেন, জিজ্ঞেস করছেন কারা এই জিনিসগুলো করেছিল, বলছে কংগ্রেস। বলছে তাহলে কংগ্রেস ক্ষমতায় নেই কেন? তারা সবাই চাইছেন কংগ্রেসকে ক্ষমতায় আনতে। সাউথ দিনাজপুরে কি সোনাপালের নেতৃত্বে 6টা অ্যাসেম্বলিতে লড়বেন? আমাদের জেলা সভাপতি আছে, আমাদের দলীয় সংগঠন আছে, আভ্যন্তরীণ পরিকাঠামো আছে। তারা বিচার বিবেচনা করে যা একেবারে লোকালিটি থেকে, গ্রাউন্ড জিরো থেকে যে সিদ্ধান্ত উঠে আসবে তারাই সেখানে প্রার্থী হবেন। সোনাপাল নিশ্চিতভাবে এক গুরুত্বপূর্ণ নেতা। তিনি আজ থেকে কংগ্রেসের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হলেন, তিনিও সিদ্ধান্ত গ্রহণ করবেন অন্য কোথায় কে ভালো প্রার্থী হবে সে বিষয়ে। একটা জিনিস যেটা হয়েছে আজকে আপনার এই প্রোগ্রামের আগে আপনাদের সময় তো কিছু জেলার বিক্ষুব্ধ কংগ্রেস নেতা একটা বিক্ষোভ দেখালেন এবং কিছু আপনাদের কাছে অভিযোগ জানালেন, কি বিষয়টা কিন্তু বলেন? আমি কংগ্রেস সভাপতি, আমার কাছে যেই আসবেন তিনিই কংগ্রেসের। আপনি যে শব্দ ব্যবহার করলেন এই শব্দ তো আমি সভাপতি হওয়া থেকে কারুর কাছ থেকে শুনতে পাচ্ছি না। ওনারা বলছেন যে ওনাদেরকে কমিটিতে রাখা। ওনারা কারা? আপনি আমাকে সেই নাম কোনো, আগের জেলা সভাপতি সবাই আছেন, সবাই আছেন, সবাই কাজ করার সুযোগ পাবেন। কেউ আরো কাজ করতে চাইলে প্রচুর কাজের জায়গা আছে, তারা কাজ করতে পারবেন। তার কারণ 294টায় লড়তে গেলে যে শক্তি প্রয়োজন হয় সবাইকে দরকার। আর দলের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ আমরা বজায় রাখি, কারণ কংগ্রেস বাইরে গণতন্ত্রের কথা বলে, আর আমি আমার ঘরের ভেতরে যদি গণতন্ত্র না রাখি, গণতন্ত্র মানে কথা বলা, একে অপরের অভিযোগ করা। আপনার পরিবারে আপনি আলোচনা করেন না, কোথাও কোনো রকম মতের অমিল হলে সেটা কি বিরোধিতা? আমি মনে করি যারা এসেছিলেন তারা দলের সবাই সম্পদ, তারা কংগ্রেসের সঙ্গে থাকবেন, কংগ্রেসের সঙ্গে কাজ করবেন, এবং তারা কিছু কংগ্রেস কি করে ভালো হবে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী সবাই মিলে চলবো। দাদা, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় র্যালি করবে, এবার দেখা যাচ্ছে যে দিল্লিতেও গতকাল দেখা গেল যে ইডি রেড করলো আইপ্যাকে, তারপরে এইসব ঘটছে, কি বলবেন? দেখুন কি তামাশা চলছে আমি জানি না, তার কারণ ঘটনাটা হচ্ছে এটা আরো একটা নতুন নাটকের ড্রামার কোনো প্লট কিনা, চিত্রনাট্য কিনা, সেটা আমরা কেউ বুঝতে পারছি না। তার কারণ আপনি এটা ধরে নিন যে ইডি সিবিআই এত কেস, টিচার্স ক্যাম্প, নারদা সারদা, নারদাতে টাকা নিচ্ছে, তারা ঘুরে বেরিয়ে বিজেপি পার্টির বড় নেতা, তারাই ভাষণ দিচ্ছেন যে করাপশন দূর করতে হবে, যিনি নিজে হাতে টাকা নিচ্ছেন। আজকে ইডি ওখানে পৌঁছেছিল কেন? আইপ্যাক কত বছর ধরে পশ্চিমবঙ্গে কাজ করছে, হঠাৎ করে আইপ্যাকের কাছে যেতে হলো কেন? আচ্ছা, কোনো রাজনৈতিক দলের সলাহ পরামর্শদাতা কোনো সংস্থা, তার কাছে কি করতে ইডি পৌঁছলো? আর পৌঁছলেন যখন, সেখানে মুখ্যমন্ত্রী যখন পৌঁছলেন, মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরোচ্ছেন, ইডি কেন অ্যালাউ করলো? কি কারণে অ্যালাউ করলো? আর দ্বিতীয় কথা, নির্বাচন এলেই ইডিকে পাঠাতে হবে। এরপরে তো যে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে ইডিকে পাঠাবে, ভয় দেখাবে, এটাও তো ঠিক নয়। আবার মুখ্যমন্ত্রী যাওয়াটাও ঠিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের মাঝে সংবিধান বলে একটা জিনিস আছে, সেই সংবিধান মেনে কি কেন্দ্রীয় সরকার চলছেন? সংবিধান মেনে কি ইডি চলছেন? সংবিধান মেনে কি মুখ্যমন্ত্রী চলছেন? এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী, তৃণমূল, এদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য বিজেপি এই কাজটা করেছে। তার কারণ প্রত্যেকটা জায়গায় তো একটা আইন আছে, সেই আইন না মেনে নির্বাচনের আগে খালি ইডিকে পাঠাবো। এতদিন ইডি ঘুমিয়েছিলেন? ইডিতে অনেক গুরুত্বপূর্ণ অফিসাররা আছেন, তারা জানতেন না? হঠাৎ করে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো কেন? এটা কি করতে চাইলেন? নারদায় যেমন টাকা নিচ্ছিল যাদের বিজেপিতে নেওয়া হয়েছে, তেমনি প্রতীক জৈনকে বিজেপিতে যাতে নেওয়া হয়। প্রতীক জৈনের কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রতীক জৈন এই যে একটি নির্বাচনী সলাহ পরামর্শদাতা সংস্থা, এরা টাকা এদিক ওদিক করার বিষয় থাকলে অনেক আগে থেকে খবর ছিল, অনেক আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তার কারণ মানি ট্রানজাকশন না হলে ইডি যাবেন কেন? তার মানে কি ওদের কাছ থেকে সমস্ত পেপারপত্র নিয়ে বিজেপিতে জয়েন করার জন্য চাপ দেওয়ার ক্ষেত্রে? আর মুখ্যমন্ত্রী আইনও তো লড়তে পারেন, মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে পৌঁছলেন কেন? তো সার্বিকভাবে আমার মনে হয়েছে এরা বাইনারি পলিটিক্স করতে চাইছে। এই যে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, উড়িষ্যায় যে পরিবারদের ওপরে অত্যাচার হয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে নিশ্চুপ। আপনি বলুন, আমরা
যে জেলা এলাম এ জেলা থেকে পরিযায়ী শ্রমিক কাজ করতে যান, তারা বাংলা বলার কারণে অত্যাচার হচ্ছে। মালদার বৈষ্ণবনগরে এবং শ্রুতিতে আপনারা জানেন যে জুয়েল রানা, তাকে মেরে ফেলা হলো। আপনি বলুন, সেই জায়গায় তা নিয়ে একটা উচ্চবাচ্য নেই। আজকে বেকাররা চাকরি পাচ্ছে না, তা নিয়ে কোনো কথা নেই। হিন্দু মুসলমানের বাড়ির ছেলেরা তারা বেকার, অথচ মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা নিয়ে আলোচনা হচ্ছে। হিন্দু মুসলমান বাড়ির যুবক যুবতীদের কিভাবে তাদের সংসার চলবে, কিভাবে তারা তাদের মায়েদের ওষুধপত্র কিনে দেবে, তা নিয়ে কিছু বিষয় নয়। ওষুধপত্রের দাম বেড়েছে, তা নিয়ে কোনো প্রশ্ন নয়। অতএব পুরো বিষয়টাকে ডাইভার্ট করে আলাদা অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য এই বিষয়টি হয়েছে। আমি মনে করি নতুন এক ড্রামা, নতুন এক ম্যাচ ফিক্সিং, এবং সবথেকে বড় ব্যাপার ইডিকে একেবারে যেটা কংগ্রেস ইডি সিবিআইকে তৈরি করেছিল মানুষের স্বার্থে, আর এরা দলীয় স্বার্থে বিজেপি ব্যবহার করছে। আমি স্ট্রংলি এটাও কন্ডেম করি। অ্যাসেম্বলি ইলেকশন ওখানে যাওয়া যেমন কন্ডেম করি, এই কারণে যেতে পারেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফাইলগুলো ঠিক স্পেসিফিক 5-6টা ফাইল জানলেন কি করে? আপনি নিয়ে চলে যান, বা বিজেপির কোন নেতা বলে দিলেন নিয়ে চলে যান। উনি স্পেসিফিক এই কেন? অনেক ফাইল থাকে তো না, অনেক ফাইল নিয়ে নেওয়া হয়েছিল, শুধু স্পেসিফিক ওই কটা ফাইলের বাকি ছিল। আজকে কিন্তু ভারতবর্ষের মানুষ জানতে চাইছে, বাংলার মানুষ জানতে চাইছে। অতএব এই দুটো পার্টিকে পরিহার করে অল্টারনেটিভ কংগ্রেস ছাড়া দেশ বাঁচবে না, বাংলা বাঁচবে না, বাংলার ডেভেলপমেন্ট হবে না। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।